নমস্কার, অ্যাস্ট্রোলজার কুমার। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমরা দ্বাদশে মঙ্গল অর্থাৎ দ্বাদশ ঘরে মঙ্গল থাকলে আপনারা কী ফল পাবেন বা পাওয়া যেতে পারে সেই বিষয়ে আলোচনা করে নেব। মঙ্গল আপনাদের আমি আগে বহুবারই বলেছি, মঙ্গল হচ্ছে অগ্নিগ্রহ। মঙ্গল খুব একটা ন্যায় অন্যায়ের ধার ধারে না। মঙ্গলের কাজ হচ্ছে ফাইট করা, যুদ্ধ করা, এনিহাও যুদ্ধ বাঁধিয়ে রাখা, সমস্যা উৎপন্ন করা, দ্বন্দ্ব করা, লড়াই করা, এ হচ্ছে মঙ্গলের কাজ। অর্থাৎ মঙ্গল যেখানে আপনি ধরে নেবেন সেখানেই কিন্তু লড়াই আছে, দ্বন্দ্ব আছে, সংঘাত আছে। মঙ্গল আগুনের গ্রহ এবং বৃহস্পতির ঘর হচ্ছে আমাদের দ্বাদশ ঘর। এই ঘর জল ঘর। তাহলে মঙ্গল সেনাপতি আগুন, সে বসে আছে কোথায়? জল ঘরে। তাহলে মঙ্গল নিভে যাবে, তাই না? মঙ্গলের তেজ কম হবে এবং মঙ্গল সেখানে অনেকটাই নিভন্ত অবস্থায় থাকবে, অর্থাৎ তার তেজও কমে যেতে পারে। সুতরাং মঙ্গল এখানে জ্বালাময়ী হবে এবং সেই কারণে মঙ্গল দ্বাদশে থাকলে ফল খুব একটা ভালো ধরা হয় না। প্রথমেই যেটা হবে, মঙ্গলের মঙ্গল যদি আপনার দ্বাদশ ঘরে অর্থাৎ লগ্নের ঠিক পিছনের ঘরটি হচ্ছে আমাদের দ্বাদশ ঘর। এই দ্বাদশ ঘরে আপনি যদি দেখেন যে মঙ্গল বসে আছে, তাহলে আপনার ব্যয় হবে। ব্যয় হবে কেন? এবং দ্বাদশ ঘরটা কি? দ্বাদশ ঘরটা হচ্ছে ব্যয় ঘর। দ্বাদশ ঘরটা হচ্ছে আমাদের বিবাহিত জীবনের একটি অন্যতম ভূমিকা পালন করে এই দ্বাদশ ঘর। দ্বাদশ ঘর মৃত্যু ঘরও বলা হয়, যদিও অষ্টম মৃত্যু ঘর। দ্বাদশ হচ্ছে ব্যয়ের ঘর। ব্যয় মানে বুঝতে পারছেন, মৃত্যু। ক্ষয়ের ঘর এবং পরিবর্তনের ঘর। এই মঙ্গল দ্বাদশ ঘরে যখন বসবে, তখনই ন্যাচারালি ওর যে স্বভাব, সেই স্বভাব অনুযায়ী কিন্তু ব্যয় করিয়ে দেবে। মঙ্গলের মধ্যে যেটা সবচেয়ে বেশি রকম থাকে সেটা হচ্ছে তার অহংকার, অস্মিতা, ইগো। এইগুলো কিন্তু মারাত্মকভাবে মঙ্গলের মধ্যে থেকে গেছে, কারণ সেনাপতি তো ও কারো কথা শুনতে চায় না। তো এই স্বভাবের কারণে আপনার কি হবে? দ্বাদশ ঘরটি পীড়িত হবে। আর দ্বাদশ ঘর পীড়িত হলে, দ্বাদশ ঘর কি? ওই যে বললাম, ব্যয়, ক্ষয়, পরিবর্তন ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো দ্বাদশ ঘরের মধ্যে আসে। এইগুলো আরও মাত্রা বৃদ্ধি পাবে দ্বাদশ ঘরের। সুতরাং সেই অর্থে অর্থনাশ, সম্পদ নাশ, এইগুলো দ্বাদশ ঘরে মঙ্গল থাকলে কিন্তু হবে। ব্যয় বৃদ্ধি। অর্থনাশ কি? আপনার ব্যয়টা বেশি হয়ে যাচ্ছে, খরচ বেশি হয়ে যাচ্ছে। কি কারণে খরচা করছেন সেটা অন্য ব্যাপার, কিন্তু খরচ আপনার হয়ে যাচ্ছে, ব্যয় আপনার হয়ে যাচ্ছে। এই ব্যয়টাকে আপনি সামাল দিতে পারছেন না, মঙ্গলের কাজ। আর জাতকে কিছু দস্যু ভয় হবে এবং অপবাদ হবে। সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে কালচক্রের নিয়মে এই মঙ্গল দ্বাদশ ঘরে থাকলে আপনার একটা দুঃখ হবে। কি কারণে হবে সেটা আমরা পরে বিশ্লেষণ করে দেখছি। প্রথম আমরা দেখব যে দ্বাদশ ঘরে আপনার খরচ বৃদ্ধি করছে। কেন খরচ বৃদ্ধি করবে? কারণ মঙ্গল হচ্ছে, এই যে বললাম, মঙ্গলের মধ্যে তীব্র অহংকার থাকে, ইগোইজম থাকে। ওই জন্য খরচাটা এমনভাবে করবে যাতে তার ইগো প্রকাশ পায়, দেখানোর জন্য, অর্থাৎ জাহির করার জন্য। মঙ্গল হচ্ছে নিজেকে জাহির করে।
মঙ্গল সর্বদা নিজেকে কি করে? জাহির করে। সে থাকলেও করে, না থাকলেও করে। শুভ মঙ্গল যদি হয় তাহলে ক্ষমতা থাকবে এবং সে জাহির করবে, জাহির করার মতো ক্ষমতা তার থাকবে। ধরুন এখন কয়েক লক্ষ টাকা ব্যয় করার তার ক্ষমতা আছে, সে জাহির করবে এই লাখ টাকা ব্যয় করে। কিন্তু অশুভ মঙ্গল হলে তার ক্ষমতা নেই অথচ জাহির করবে, তাহলে কি হবে? তার ক্ষমতা নেই, সে ব্যয় করতে গেল, ফলটা কি হলো আপনারা সকলেই নিশ্চিত আছেন কী ফল হবে। সমস্যা হবে, ব্যয় বেড়ে যাবে, সামাল দিতে পারবে না, অথচ নিজেকে প্রকাশ করার জন্য, জাহির করার জন্য সে কিন্তু ব্যয় করে যাচ্ছে। এটা হচ্ছে অশুভ মঙ্গলের ফল। তো দ্বাদশ স্থানে এই কারণেই দ্বাদশ স্থানে মঙ্গল থাকলে তার অহমিকার জন্য, তার শো অফের জন্য, নিজেকে জাহির করার জন্য সে কিন্তু অযথা ব্যয় করে থাকে, যার ফলে সম্পদ নষ্ট হয়, অর্থ নাশ হয়। মঙ্গল তৃতীয় দৃষ্টি দেবে। অপবাদ কেন বলা হয়েছে? তৃতীয় ঘর কি? তৃতীয় ঘর হচ্ছে বন্ধু বান্ধব, সহযোগী মানুষ। তৃতীয় ঘর হচ্ছে সহযোগী মানুষ, প্রতিষ্ঠা। এই সহযোগী মানুষদের সঙ্গে তার সম্পর্ক ভালো হবে না। সে তো অহংকারিত, অহংকারী মানুষের সঙ্গে নিশ্চয়ই সমস্ত মানুষের সম্পর্ক ভালো হয় না। তো সহযোগী মানুষেরা তার অহংকারের কারণে কি হবে? পিছনে চলে যাবে। ওই জন্য তার একটা অপবাদ ঘটবে। এই একটা জিনিস আপনার হবে মঙ্গল যখন তৃতীয় দৃষ্টি দেবে। মঙ্গল ষষ্ঠে দৃষ্টি দেবে। ষষ্ঠ কি? রোগ, ঋণ, শত্রু ক্রিয়েট করবে, শত্রু হয়ে যাবে। মঙ্গল, মনে রাখবেন, মঙ্গল যেখানেই বসবে সেখানেই কিন্তু সে শত্রু তৈরি করবে। মঙ্গলের আর কোনো কাজ নেই। শত্রু তো লড়াই, তো ওর লড়াই চায়, হাতে তরবারি আছে, সে লড়াই চায়, শত্রু তৈরি করবে। এবং এই শত্রুরা আপনাকে কতটা যন্ত্রণা দেবে, সমস্যায় ফেলবে, সেটা মঙ্গলের শক্তির উপরে নির্ভর করবে। মঙ্গল যদি সেখানে বলশালী হয় এবং মঙ্গল যদি পীড়িত না হয়, তাহলে শত্রুরা কিন্তু, উনি শত্রু তৈরি করবেন ঠিকই, কিন্তু শত্রুরা আপনার কাছে খুব একটা বাগে আনতে পারবে না। তার শত্রু আপনার কাছে পরাভূত হবে, এটুকু নিশ্চিত। আপনি শত্রু বানাবেন এবং সেই শত্রু আপনার বিরুদ্ধে আসবে, কিন্তু শত্রুরা আপনাকে কিছু করতে পারবে না, আপনার ক্ষয়ক্ষতি কিছু করতে পারবে না। আপনি তাদের পরাভূতও করে দেবেন, পরাজয়ও করে দেবেন, শত্রুরা পরাজিত হবে। দ্বাদশে মঙ্গলের এই একটা ভালো দিক, একমাত্র ভালো দিক বলা যেতে পারে দ্বাদশে মঙ্গল, যে শত্রুদের আপনি কিন্তু পরাভূত করবেন, শত্রুরা আপনার কাছে এসে খাপ খুলতে পারবে না। তো সুতরাং শত্রু দমন হবে। এবার মঙ্গল সপ্তমে দৃষ্টি দেবে। সপ্তম কি? সপ্তম স্ত্রী, সপ্তম বিবাহ এবং সপ্তম ব্যবসা, সপ্তম পার্টনার। তো সপ্তম যদি পার্টনার হয়, পার্টনার দুই প্রকারের হয়। স্ত্রী আমাদের পার্টনার, আবার আপনি যখন ব্যবসা করছেন আপনার সঙ্গে যে আছে, যাকে নিয়ে ব্যবসা করছেন, সেও পার্টনার, দুটোই কিন্তু চলবে। তো এই যে পার্টনার, তাহলে পার্টনারের সঙ্গে মঙ্গলের কি খুব দোস্তি হবে? হবে না। কারণ মঙ্গলের মধ্যে কি আছে? মঙ্গল কাউকে হিসেব দেয় না। মঙ্গল কাউকে তার কাজের জন্য হিসেব দেয় না। তো পার্টনার যখন আপনাকে হিসেব চাইবে কাজের, তখন সে দেবে না। সম্পর্ক কি হবে? শূন্যতে নেমে যাবে। অর্থাৎ পার্টনারের সঙ্গে তাহলে আপনার কিন্তু খুব একটা বনিবনা হবে না। পার্টনার নিয়ে আপনি কিন্তু কতটা কাজ করতে পারবেন না। সপ্তমী দৃষ্টি আমাদের আগেই আপনারা জানেন, সপ্তমী লগ্ন থাকলে তাকে মাঙ্গলিক বলা হয়, যার কারণে স্ত্রীর সঙ্গে বনিবনার ক্ষেত্রে, অর্থাৎ মেন্টালি সেট আপের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়ে যায়। তার অহং প্রকাশ করে মঙ্গল, তার ইগো প্রকাশ করে মঙ্গল। সেই অহং এবং ইগোর কাছে স্ত্রীর ইগো আহত হয়। অতএব স্ত্রীর সঙ্গে বনাবনির ক্ষেত্রেও
সমস্যা একটু তৈরি হয়, যার জন্যে আমরা কী করি, সপ্তমী মঙ্গল থাকলে মাঙ্গলিক বলে সেটাকে খারিজ করে দিই। কিছুটা তো হয়, মঙ্গলের এই কারণের জন্য হয়, মাঙ্গলিক মানে বিশাল ভয়ের কিছু নয়, কিন্তু এই কারণের জন্য এই অবস্থাগুলো ঘটে থাকে, অর্থাৎ স্বামী স্ত্রীর বনিবনাটা একটু কম হয়। কারণটা কি, মঙ্গলের নেচারটাই তো এরকম, সে নিজে করছে তা কিন্তু নয়, তার নেচারটাই এরকম, দিস ইজ হিজ নেচার। তো বিবাহের ক্ষেত্রে সমস্যা দেখা দেয়, বিবাহের ক্ষেত্রেও কী করে, মঙ্গল একটু সমস্যা দেখা দেয়, এবং বিবাহ হওয়ার পরও এই স্ত্রীকে নিয়ে একটু সমস্যা দেখা দেয়, অর্থাৎ দাম্পত্য জীবনের কিছু ইগোইজম ঢুকে যাওয়ার ফলে, অহং ঢুকে যাওয়ার ফলে দাম্পত্যটা কিছুটা আহত হয়। আমরা এবার দেখব যে এই যে মঙ্গল দ্বাদশে, দ্বাদশ ভাবটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ একটা কিন্তু ভাব। দেখুন, আপনি লগ্নেই জন্মগ্রহণ করলেন, অষ্টমে মৃত্যু, দ্বাদশে ক্ষয়, অর্থাৎ ব্যয়, পরিবর্তন। কিসের পরিবর্তন? দ্বাদশ হচ্ছে মোক্ষের ঘর, মোক্ষ লাভ। দ্বাদশ পরিবর্তন। কেন পরিবর্তন? এক জীবন থেকে আর এক জীবনে যাওয়ার যে পরিবর্তন, অর্থাৎ আমরা এখন যে জীবনে আছি সেই জীবন থেকে আমাদের যাত্রা করতে হবে, আমাদের শেষ দিন এসে গেছে। অর্থাৎ এই যে জীবনের শেষ পর্যায়, যখন আপনি মৃত্যুর পথে এগিয়ে চলেছেন, মৃত্যু তো কোনো একটা স্থান নয়, মৃত্যু মানে হারিয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া। অর্থাৎ আপনার এই জীবনটা পরিবর্তিত হয়ে আর এক জীবনে রূপান্তরিত হবে। জন্মগ্রহণ করবেন কি করবেন না সে একটা দ্বন্দ্ব থেকেই যায়, সে একটা তর্ক বিতর্ক আমাদের থেকে যায়, সেই তর্ক বিতর্কে আমরা যাচ্ছি না। আমরা যাচ্ছি যে দ্বাদশ হচ্ছে এক জীবন থেকে আর এক জীবনে পাড়ি দেওয়ার ঘর। আপনার সময় এসে গেছে, এবার আপনাকে কিন্তু এই দেহ ছেড়ে, এই সমাজ ছেড়ে, এই পরিবেশ ছেড়ে, এই পৃথিবী ছেড়ে আর এক জীবনের পথে পাড়ি দিতে হবে। আপনি চলেছেন আর এক লক্ষ্যের উদ্দেশ্যে। এই হচ্ছে দ্বাদশ ঘর। তাই দ্বাদশ ঘর যদি পীড়িত হয়, তাহলে কিন্তু আমাদের শেষ যাত্রাটাও পীড়িত হয়ে যায়। অনেকেই দেখবেন যে মৃত্যুকালে অত্যন্ত আনন্দের সঙ্গে মারা গেলেন, স্মুথলি মারা গেলেন, কোনো বিকার নেই, কোনো মনস্তাপ নেই, কোনো দুঃখ নেই, কিন্তু তিনি শান্ত স্থিতভাবে তার জীবন ত্যাগ করলেন, আর এক পৃথিবীর পানে বা আর এক জগতের পানে তিনি চলে গেলেন, অভিমুখে চলে গেলেন। কেন? আর একজন কী করলেন? মৃত্যুকালে অর্থাৎ শেষ জীবনে তার মারাত্মক কষ্ট হলো, অনুতাপ হলো, দুঃখ হলো। কেন? তাহলে আমরা মানুষ হিসেবে তো আমরা তো সবাই সমান হতে পারতাম। তার মৃত্যু যদি শান্তিতে হয়, তাহলে আরেকজনের মৃত্যু অশান্তিতে হবে কেন? তার মৃত্যু যদি দুঃখের মধ্যে হয়, আরেকজনের মৃত্যু আনন্দের মধ্যে হবে কেন? কিসের এই ফারাক? এই ফারাকটা হলো দ্বাদশ ঘরে আপনার গ্রহ বসে থাকার ফারাক। লগ্নের ঠিক পিছনের ঘর যে দ্বাদশ ঘর, সেই ঘরে আপনারা দেখুন কোন গ্রহ বসে আছে। যে গ্রহ বসে আছে সেই গ্রহ অনুযায়ী আপনার মৃত্যু পথের যাত্রা হবে, অর্থাৎ মৃত্যু আপনার সেইভাবে হবে। যদি বৃহস্পতি থাকে, তাহলে মৃত্যু অতি আনন্দের সঙ্গে শান্ত সমাহিতভাবে, অতি সুন্দরভাবে, কোনো দুঃখ না নিয়ে, অনুতাপ না নিয়ে আপনার মৃত্যু হবে। বৃহস্পতি ছাড়া অন্যান্য গ্রহ থাকলে কি হবে, সে ফল আমরা একদিন অন্য একটা ভিডিওতে করে দেব, আপনারা জেনে দেখবেন, খুব ভালো লাগবে যে কিভাবে আপনার মৃত্যু হবে। এবং মঙ্গল এই দ্বাদশ ঘরে যদি তমগ্রহ থাকে, সত্য রজতম তিনটে প্রকার আছে আমাদের,
এই তমোগুণী গ্রহ যদি থাকে তাহলে কিন্তু জীবনের পথ খুব মসৃণ হয় না। মঙ্গল তমোগুণী গ্রহ, মঙ্গলের মধ্যে তেজ আছে, মঙ্গলের মধ্যে অহংকার আছে, মঙ্গলের মধ্যে দ্বন্দ্ব আছে। আগেই বলেছি মঙ্গল সেনাপতি গ্রহ, ও কারো ধার ধারে না, ন্যায় অন্যায় খুব একটা বোঝে না। তো এই মঙ্গল যদি দ্বাদশ ঘরে বসে তাহলে দ্বাদশ ঘরটা পীড়িত হয়, আর দ্বাদশ ঘর যখনই আপনার পীড়িত হবে তখনই আপনার শেষ জীবনের যাত্রাপথটিও অনুতাপে ভরে যাবে। দুঃখ হবে, দুঃখে অনুতাপে নানান কারণে আপনার মনের মধ্যে অনুতাপ জন্ম নেবে, দুঃখ জন্ম নেবে। সেই দুঃখের পথ ধরেই আপনাকে কিন্তু অপর পারে, জীবনের অপর পারে চলে যেতে হবে। জীবনের অপর পারে চলে যেতে হবে। সুতরাং দ্বাদশ গ্রহটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ। জীবনের অন্তিম পর্যায়টি কী রকম হবে, কিভাবে যাবে, কিভাবে কাটবে, সেটা জানার জন্য একটা মোক্ষম অস্ত্র হচ্ছে এই দ্বাদশ ঘর। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, খুশিতে থাকবেন।